ডক্টর কামাল হোসেনকে, জাফরুল্লাহ চৌধুরীদেরকে, যে তারা এই মানে সরি এটা অন্য অনেকে না বুঝে বলে যে ডুবাইছে বিএনপিকে বা এই নির্বাচনটাকে ফ্লপ করছে বা হাসিনাকে ক্ষমতা আনার জন্য তলে তলে কাজ করছে, এরকম আম জনতার জায়গা থেকে কিছু প্রতিক্রিয়া আসে। কিন্তু প্রকৃত অর্থে এখানে ডক্টর কামাল হোসেনের কিংবা জাফরুল্লাহ চৌধুরীর ওই ধরনের ভুল ছিল বলে আমার রাজনৈতিক বিশ্লেষণে আমি দেখি না। আপনারা যদি ভালো করে দেখেন দেখবেন না তাদের সেরকমের ভুল ছিল না। বিকজ জাফরুল্লাহ চৌধুরীর তো একটা রাজনৈতিক দল ছিল না যে তিনি ডাকলেই লক্ষ লক্ষ লোক সমাবেত হয়ে যাবেন, আন্দোলন করবেন, হরতাল করবেন, অবরোধ করবেন। কিংবা ডক্টর কামাল হোসেন একজন সম্মানিত ব্যক্তি, বিশিষ্ট আইনজীবী, তার তো সেই সংগঠন ছিল না সেই মাত্রায় যে তাদের দিক নির্দেশনা মতো পরামর্শ মতো আন্দোলন চলবে। আন্দোলনে যারা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার ছিলেন তাদের মিস্টেকের কারণে, তাদের পলিসি এবং পদ্ধতিগত ভুলের কারণে সেই সময় ঐক্যফ্রন্ট যদি বলেন ব্যর্থ হয়েছে বা সরকারের চালাকির কাছে হেরে গিয়েছে, যাই বলেন সেটা, সেই কারণে জাফরুল্লাহ চৌধুরী কিংবা ডক্টর কামাল হোসেনের কোনো দায় ছিল না। প্রকৃত আমরা না জেনে দায় দিচ্ছি তাদেরকে। ওই জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বলেছেন যে আপনারা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আহত হলে চিকিৎসার জন্য তিনি গণস্বাস্থ্যের কথা বলেছেন, আপনাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি শুধু আমাদেরকে ঘিরে না, এই দেশের প্রতিটি অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কথা তিনি ভেবেছেন। প্রতিটি ভুক্তভোগী পরিবার, সম্প্রদায়, গোত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন, যে কারণে তিনি ব্রাহ্মণবাড়িয়া কিংবা চট্টগ্রাম কিংবা সিলেট যে এলাকায় যখন যেখানে সমস্যার কথা শুনেছেন ছুটে গিয়েছেন। আমরা যখন থেকে তার সাথে কাজ করি, আমাদেরকে বিভিন্ন কাজে, যেটা বাবলু ভাই বলছেন, বাবলু ভাইকে সবসময় ফোন দিত, আর আমাকেও ফোন দিত যে উলফাতকে ডাকো, সাকিকে বলো, এইভাবে আমরা এটা করবো, ওইদিকে যাব। তো আবার মাঝখানে আমার উপরে যে ধরনের একটা হামলা মামলা দেখেছেন, সে সময় জাফরুল্লাহ চৌধুরী মাঝখানে বলতো তুমি রাশেদকে পাঠাও, তুমি আপাতত প্রয়োজনে যাইও না, রাশেদ কিংবা তোমাদের অন্য ছেলেদেরকে পাঠাও, ওরাও যাও, তোমার মতো আরো ওরাও নেতা তৈরি হোক। ঝামেলার কারণে আমি গেলে অনেক জায়গায় ঝামেলা হতো, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আমাদের সমস্ত কার্যক্রমে তিনি ছায়ার মতো ছিলেন। কিন্তু একটা বাস্তব বিষয়, রাশেদ ভাই কিছু বলছিলেন, তাকে আমি বেশ কয়েকবার বলেছিলাম আমাদের রাজনৈতিক দল গঠনের আগে যে আপনি একটু পরামর্শ দেন আমরা কিভাবে কি করতে পারি। তিনি বলছিলেন তোমরা সড়ক আন্দোলন করছো না, ছাত্ররা রাস্তায় নামছে না, কোটা আন্দোলন করছো না, কার বুদ্ধিতে করছো? তোমাদের বুদ্ধিতে করছো। তোমরা ইয়ং মানুষ, চিন্তা ভাবনা ফ্রেশ, তোমরা তোমাদের বুদ্ধিতে আগাই যাও, আমার বুদ্ধি তোমাদের নেওয়া লাগবে না। কখনো তিনি ওইভাবে, হয়তো তিনি ভাবতেন যে আমি আজকে ওদেরকে একটা পরামর্শ দিলাম, এই যদি সাকসেস না হয় ওরা আমাকে ভুল বুঝতে পারে, তিনি ওইভাবে পরামর্শ দেননি। বরঞ্চ তিনি সবসময় একটা কথা বলতেন, আমি তোমাদের দেখে ভবিষ্যৎ দেখতে পাই, যেটা উলফাত ভাই বলেছিলেন। আমার মনে হয় ঠিক যে আসলে এই বাবলু ভাইরা একটা, সে কিন্তু মান্না ভাইয়ের সাথে ডাকসুর ভিপি পদে নির্বাচন করছে, সেই সময় মাঝখানে একটা রাজনৈতিক গ্যাপ ছিল, আবার রাজনীতি শুরু করেছেন। ভাষানুশ্রী পরিষদ নিয়েছিলেন মডার্ন রাজনীতির বাইরে থেকে, ভাষানির আদর্শ সরানোর জন্য জাফরুল্লাহ চৌধুরী চেয়ারম্যান ছিলেন, বড় বড় প্রোগ্রাম করেছেন, রাজনৈতিক দলের জায়গা থেকে না। তো সেই জায়গা থেকে আমরা লাস্টের, বিশেষ করে এই 5 বছর ওনার সাথে তো সক্রিয়ভাবে ছিলাম। তার আগে কি জাফরুল্লাহ চৌধুরী রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিলেন না? 18 সালে এই যে একটা বৃহৎ প্ল্যাটফর্ম ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, এখানেও জাফরুল্লাহ চৌধুরী ওয়াজ ওয়ান অফ দ্য পাইওনিয়ার। এখন এটা অনেকে ভুল বুঝতে পারেন ডক্টর কামাল হোসেনকে, জাফরুল্লাহ চৌধুরীদেরকে, যে তারা এই মানে সরি এটা অন্য অনেকে না বুঝে বলে যে ডুবাইছে বিএনপিকে বা এই নির্বাচনটাকে ফ্লপ করছে বা হাসিনাকে ক্ষমতা আনার জন্য তলে তলে কাজ করছে, এরকম আম জনতার জায়গা থেকে কিছু প্রতিক্রিয়া আসে। কিন্তু প্রকৃত অর্থে এখানে ডক্টর কামাল হোসেনের কিংবা জাফরুল্লাহ চৌধুরীর ওই ধরনের ভুল ছিল বলে আমার রাজনৈতিক বিশ্লেষণে আমি দেখি না। আপনারা যদি ভালো করে দেখেন দেখবেন না তাদের সেরকমের ভুল ছিল না। বিকজ জাফরুল্লাহ চৌধুরীর তো একটা রাজনৈতিক দল ছিল না যে তিনি ডাকলেই লক্ষ লক্ষ লোক সমাবেত হয়ে যাবেন, আন্দোলন করবেন, হরতাল করবেন, অবরোধ করবেন। কিংবা ডক্টর কামাল হোসেন একজন সম্মানিত ব্যক্তি, বিশিষ্ট আইনজীবী, তার তো সেই সংগঠন ছিল না সেই মাত্রায় যে তাদের দিক নির্দেশনা মতো পরামর্শ মতো আন্দোলন চলবে। আন্দোলনে যারা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার ছিলেন তাদের মিস্টেকের কারণে, তাদের পলিসি এবং পদ্ধতিগত ভুলের কারণে সেই সময় ঐক্যফ্রন্ট যদি বলেন ব্যর্থ হয়েছে বা সরকারের চালাকির কাছে হেরে গিয়েছে, যাই বলেন সেটা, সেই কারণে
জাফরুল্লাহ চৌধুরী কিংবা ডক্টর কামাল হোসেনের কোনো দায় ছিল না। প্রকৃততে আমরা না জেনে দায় দিচ্ছি তাদেরকে। আমরা জানি যে প্রোগ্রামটা হচ্ছে, নিজাম ভাই আমাদেরকে জানালো। তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমি বিশেষ করে নিজাম ভাইকে, সঞ্চালক হোসেন খালিদ ভাই পেশাজীবী অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি, তাদেরকে ধন্যবাদ জানাই, এবং উলফাত ভাই, বাবলু ভাই অল্প সময়ের মধ্যে কনফার্ম করেছেন। আজকের এই আলোচনার পূর্বে আমি আরো দুজন ব্যক্তিকে আজকের দিনে স্মরণ করতে চাই, আরো দুজন জীবন্ত কিংবদন্তি। একজন হচ্ছেন সমসাময়িক জাফরুল্লাহ চৌধুরী, সমসাময়িক ছিলেন, জাফরুল্লাহ চৌধুরীর খুব কাছের বন্ধু ছিলেন। স্যার ফজলে হাসান আবেদের আজকে 88তম জন্মদিন, তাকেও আমরা স্মরণ করি, তিনি প্রয়াত হয়েছেন। জাফরুল্লাহ চৌধুরীর মতো আরো একজন ব্যক্তি ছিলেন, একটা বৃহৎ প্রতিষ্ঠান, ব্রাকের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পরিসরে কিন্তু গড়ে তুলেছেন, এবং ব্রাকের এবং গণস্বাস্থ্যের স্বাধীন বাংলাদেশে এই দুটো, জাফরুল্লাহ চৌধুরী তো একেবারেই পুরো গণমানুষ কেন্দ্রিক সমস্ত চিন্তা ভাবনা কাজকর্ম করেছেন। ফজলে হাসান আবেদও কিন্তু তারা বন্ধু ছিলেন, এবং তার যে চিন্তা ভাবনা, এবং ডক্টর ইউনুস দেখেন তারা তিন বন্ধু স্বাধীন বাংলাদেশের আজকের এই জায়গায় আসার জন্য তিন বন্ধুর মানে অসাধারণ, এটা বলে শেষ করা যাবে না যে অবদান তারা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, সমাজ, রাজনীতি সামগ্রিক ক্ষেত্রে তাদের যে অবদান রয়েছে। সে ফজলে হাসান আবেদের জন্মদিন, একই সাথে আজকে আরো একজন বিখ্যাত মানুষের মৃত্যুবার্ষিকী। আমরা ভুলে গেছি, আমরা ইতিহাস ভুলে গেছি, আমাদের জাতীয় পুরুষদেরকে আমরা ভুলে গেছি, আমাদের জাতীয় বীরদেরকে আমরা ভুলে গেছি, তাই আমরা স্মরণ করি না। আজকে এই আমাদের এই অঞ্চলের অন্যতম একজন মহান নেতা শেরেবাংলাকে ফজলুল হকের আজকে মৃত্যুবার্ষিকী। তার মধ্যে একজন মানুষের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত, রাষ্ট্রীয়ভাবে প্রোগ্রামের আয়োজন করা উচিত, জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তিদেরকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে আলোচনা করা উচিত, যে সারা দেশের মানুষের মাঝে তাদের জীবন আদর্শ ছড়িয়ে দেওয়া উচিত। আমরা অনেকের কথা বলেছি, কিন্তু উলফাত ভাই বলেছেন, বাবলু ভাই বলেছেন, আমাদের তরুণ নেতৃবৃন্দ বলেছেন যে জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি, উলফাত ভাই বলেছেন তার 72 বছর বয়সে দেখেন নাই, আমরা এই 32 বছর বয়সে দেখি নাই, আর যে কয়দিন বাঁচি দেখবো কিনা সন্দেহ আছে। কোন উপাধিতে আমরা তাকে ভূষিত করব, ওই কি নামে তাকে ডাকবেন? আফসোস যে এই আজকে স্মরণ সভা এসেছে বাচ্চাটা, কিন্তু ওই তার সাথে একটা ছবি তোলার সুযোগ হয় নাই। শেষ সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বা নানান রকমের জটিলতার কারণে। তো আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এবং তার যে প্রতিষ্ঠান গণস্বাস্থ্যের মাধ্যমে, আমাদের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন, সবাই তার জন্য দোয়া করবেন। আজকের প্রোগ্রামেও যারা এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। পেশাজীবী অধিকার পরিষদের সভাপতির বক্তব্যের মাধ্যমেই সমাপনী প্রোগ্রাম হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, পেশাজীবী অধিকার পরিষদকেও ধন্যবাদ জানাই অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য।